হ্যালো 2026 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আমরা কৃষি টিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আজকে আমরা কৃষি শিক্ষার যে এপিসোড চলছে, যেখানে আমরা শর্টস টাইমের মধ্যে প্রিপারেশনের জন্য কয়েকটি ভিডিও দিচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কৃষি ও জলবায়ু অর্থাৎ কৃষি শিক্ষা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়টি বিগত দিনে শর্ট সিলেবাসের যখন ছিল তখন এটি ছিল না, তো এই অধ্যায়টি নতুন অধ্যায় হিসাবে তোমাদের কাছে রয়েছে এবং করোনা পূর্ববর্তী সময়ে এই অধ্যায় থেকে প্রশ্ন হতো। বর্তমানে কিন্তু এই বিগত 2-3 বছরে এখান থেকে প্রশ্ন হয়নি। তো অধ্যায়টি গুরুত্বপূর্ণ এই জন্য যে অধ্যায়টি ছোট, কিন্তু এখান থেকে একটি করে প্রশ্ন প্রতি বছরই ছিল। তো খুব স্বল্প সময় যেহেতু আমরা অধ্যয়ন করছি এবং প্রিপারেশন নিচ্ছি, তো এই অধ্যায়টি এজন্য গুরুত্বপূর্ণ এবং অল্প পড়াশোনার মাধ্যমে আমরা কিন্তু একটি 10 মার্কের সৃজনশীল প্রশ্ন এখান থেকে পাবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসে প্রবেশ করি। শুরুতেই আমরা বিগত বছরের যে অ্যানালাইসিস রয়েছে, কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখব। অর্থাৎ চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো। 2025 সালে, 23 সালে, 22 সালে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। 2019 সালে প্রতি সেটে একটি করে অর্থাৎ 2টি করে প্রশ্ন এসেছিল। আমরা চেষ্টা করব ওই প্রশ্নগুলি সলভ করার জন্য, যাতে এখান থেকে উত্তর করা যায়। তো এই অধ্যায়ের প্রথম যে সৃজনশীল দেখো, আমরা শুরুতে যে সৃজনশীলটি দেখছি 2019 সালের প্রশ্ন। এখানে সৃজনশীল প্রশ্নে একটি ছক আকারে ছিল। প্রথমে ছিল মৌসুমী জলবায়ুর ভিত্তিতে ফসলের ঋতু। এরপরে ছিল দুইটি ভাগ করে করা হয়েছে, যে টিএক্স এবং ওয়াই, ট্র্যাক খরিফ 2। এখান থেকে প্রশ্ন এসেছিল রবি ফসল কি, বন্যার সময় কৃষকেরা স্থানীয় আমন জাতের ধান চাষ করে কেন, উদ্দীপকে এক্স ও ওয়াই এর মধ্যে পার্থক্য নিরূপণ করো, উদ্দীপকে যার ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়েছে বাংলাদেশের কৃষিতে তার উপযোগিতা বিশ্লেষণ করো। এখানে যে প্রথম রয়েছে রবি ফসল কি, দেখো রবি ফসলের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি: যে সকল ফসল রবি মৌসুমে অর্থাৎ নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উৎপন্ন করা হয় তাকে রবি ফসল বলে। এরপরে যে প্রশ্ন ছিল বন্যার সময় কৃষকরা স্থানীয় আমন ধান চাষ করে কেন, এর উত্তর হলো বন্যার সময় পানির স্তর স্বাভাবিক তুলনায় বেশি থাকে, ফলে মাঠের ফসল পানিতে তলিয়ে যায়, কিন্তু স্থানীয় আমন জাতের ধান পানি বৃদ্ধির সাথে সাথে দ্রুত বৃদ্ধি পায় ও পানির উপরে আসতে পারে, ফলে গাছ জীবিত থাকে এবং ক্ষতির সম্ভাবনা কম হয়। তাই বন্যার সময় কৃষকেরা স্থানীয় আমন ধানের চাষ করে থাকেন। এরপরে ছিল উদ্দীপকের এক্স ও ওয়াই এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো এক্স এ ছিল রবি ফসল এবং ওয়াই তে ছিল খরিফ মৌসুম, অর্থাৎ দুটি কৃষি মৌসুমের মধ্যে পার্থক্য। রবি মৌসুম এবং খরিফ মৌসুমের মধ্যে পার্থক্য এখানে: রবি মৌসুমে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত, খরিফ হলো চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত বিস্তৃত। এই সময় তাপমাত্রা রবি মৌসুমে কম থাকে, খরিফ মৌসুমে বেশি থাকে। রবি মৌসুমে বৃষ্টিপাত নেই, খরিফ মৌসুমে বৃষ্টিপাত বেশি। এইভাবে কিন্তু আমরা 7টি পয়েন্ট দিয়েছি। এখান থেকে 3 মার্কে যেহেতু প্রশ্ন, কমপক্ষে 6টি পয়েন্ট কিন্তু এখানে লিখতে হবে। যদি তোমরা পূর্ণ মার্ক পেতে চাও, এখান থেকে কমপক্ষে 6টি পয়েন্ট তোমরা লিখবে। এরপরে যে ছিল যে উদ্দীপকে যার ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়েছে কৃষি, বাংলাদেশের কৃষিতে তার উপযোগিতা বিশ্লেষণ করো। অর্থাৎ কৃষি জলবায়ু বা মৌসুমী জলবায়ুর ভিত্তিতে এই শ্রেণীবিভাগটি করা হয়েছে এবং মৌসুমী জলবায়ুর যে গুরুত্ব সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। যেমন মৌসুমী জলবায়ু ছাড়া কোনো ফসল ও মাছ উৎপাদন করা দুরূহ। মৌসুমী মৌসুমী জলবায়ু শুরু হলে কৃষকরা ফসল চাষাবাদ শুরু করে। মৌসুমী জলবায়ুর পর মার্চ এপ্রিলে বৃষ্টি হলে আউশ ধানের বীজ ও পাটের বীজ গজায় এবং বসন্তকালে মৌসুমী জলবায়ুর প্রভাবে কলমের শাখা ও কুড়ি জোড়া লাগে। এই যে এই আবহাওয়ার জন্য কিন্তু আমরা ধরে নিতে পারি কখন আমরা কুড়ি বা কলম করব, কখন চারা উৎপাদন করবে, সেগুলো কিন্তু এখানে মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল। অর্থাৎ মৌসুমী জলবায়ু আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা চাইলে এটি স্ক্রিনশট রাখতে পারো অথবা ভিডিওটি পজ করে এখান থেকে পড়ে নিতে পারো। এরপরে যদি আমরা আরেকটি প্রশ্ন দেখি, যেখানে 2019 সালে আরেকটি প্রশ্ন এসেছিল: মুন্সিগঞ্জ জেলায় গত বছর আলুর উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। কৃষি কর্মকর্তার পরিদর্শনে দেখা যায় জলবায়ুর প্রভাবে আলুর উৎপাদন ব্যাহত হয়। ঘনকুয়াশায় রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কৃষি কর্মকর্তার পরামর্শে বেশ কিছু আধুনিক কলা কৌশল গ্রহণ করেন। এর ফলে এবছর কৃষক সাফল্যজনকভাবে আলুর ফলন পেয়েছে। প্রশ্ন এসেছিল কৃষি মৌসুম কি, বাংলাদেশের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। মুন্সিগঞ্জ জেলার গত বছর আলুর ফলন হ্রাসের কারণ ব্যাখ্যা করো। আধুনিক কলা কৌশলের গ্রহণে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো। তো শুরুতে আমরা দেখি কৃষি মৌসুম কি। দেখো, আবহাওয়া ও জলবায়ুর প্রভাব এবং ফসল জন্মানোর সময়ের কথা বিবেচনা করে বছরকে শস্য উৎপাদনের যে বিভিন্ন মৌসুমে ভাগ করা হয়ে থাকে, ওই মৌসুমগুলোকে কৃষি ঋতু বা কৃষি মৌসুম বলে। এর পরের যে প্রশ্নটি ছিল যে বাংলাদেশে কৃষি মৌসুম ও জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো জলবায়ুর বৈশিষ্ট্য এখানে 2 ধরনের রয়েছে: একটি হলো শীতকালীন, আরেকটি হলো গ্রীষ্মকালীন জলবায়ু। তো শীতকালীন হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি এবং গ্রীষ্মকালীন হলো এপ্রিল থেকে আগস্ট। তো এই 2 জলবায়ুর কিন্তু বৈশিষ্ট্য এখানে ব্যাখ্যা করা হয়েছে। 2 ধরনের জলবায়ু কিরকম কোনটা থাকে।
এরপরে মুন্সিগঞ্জ জেলায় গত বছর আলু হ্রাসের কারণ, অর্থাৎ আলুর ফলন হ্রাস পেয়েছে। সাধারণত আলুতে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়, কিন্তু যেহেতু ওই সময় মেঘাচ্ছন্ন ছিল, সেজন্য এই তাপমাত্রা ছিল না। এই এই এর ফলে আলুর নাবি দশা বা মরক রোগের আক্রমণ হয়। এই প্রভাবজনিত কারণে কিন্তু আলুর ফলন হ্রাস পায়। এখানে কিন্তু এই কারণটি ব্যাখ্যা করা হয়েছে। আধুনিক কলাকৌশল গ্রহণে কৃষি কর্মকর্তার পরামর্শ, অর্থাৎ আলু চাষের ক্ষেত্রে কোন জাত নির্বাচন করতে হবে, কিভাবে চাষ করতে হবে, মালচিং কিভাবে করতে হবে, সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ কৃষি কর্মকর্তার যে পরামর্শ ছিল সেটি কিভাবে যথার্থ সেটি এখানে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই অধ্যায় থেকে অল্প পরে বা অল্প যদি পড়াশোনা করা যায়, মাত্র দুইটি পরিচ্ছেদ থেকে কিন্তু একটি 10 মার্কের প্রশ্ন পাওয়া যায়। অর্থাৎ অল্পের মধ্যে কিন্তু তোমরা এখান থেকে 10 মার্ক নিশ্চিত করতে পারো। তো অধ্যায়টি কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন মোটামুটি সহজ, তোমরা চাইলে এই উত্তরটি স্ক্রিনশট রাখতে পারো এবং এর থেকে উত্তর করতে পারো। এরপরে যদি আমরা আরেকটি উদ্দীপক দেখি, 2018 সালে দেখো, মিস্টার মিল্টন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করে। সে রবি মৌসুমে পাট ও আউশ ধান লাগায়, কিন্তু ফলন একেবারেই হয় না। সে তার প্রতিষ্ঠিত কৃষিবিদ কলেজ শিক্ষকের পরামর্শে পরের বছর ওই মৌসুমে বোরো ধান, সিম ও আলু চাষ করে কাঙ্ক্ষিত ফলন পায়। তিনি তাকে আরো বলেন, ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ুর অবস্থা বিবেচনা করতে হবে। প্রশ্ন এসেছে যে কাটো দিবসী উদ্ভিদ কি, শাকসবজি উৎপাদনে মৌসুমী জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করো, মিস্টার মিল্টনের পরবর্তী বছর কাঙ্ক্ষিত ফলন পাওয়ার কারণ ব্যাখ্যা করো। এরপরে ফসল নির্বাচনে কৃষিবিদ শিক্ষকের উক্তিটি বিশ্লেষণ করো। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই দেখে নিই খাটো দিবসী উদ্ভিদ কি। দেখো, যে সকল উদ্ভিদ ফুল ধারণে খাটো দিবস ও দীর্ঘ রাতের দরকার হয়, যেমন যে সকল উদ্ভিদকে ছোট দিনের উদ্ভিদ বলা হয়, অর্থাৎ যে সকল উদ্ভিদের ফুল ধারণের আলোর যে প্রভাব সেক্ষেত্রে খাটো দিন এবং দীর্ঘ রাতের দরকার হবে, সে সকল উদ্ভিদকে মূলত ছোট দিনের উদ্ভিদ বা খাটো দিবসী উদ্ভিদ বলা হয়ে থাকে। এরপরে যদি আমরা দ্বিতীয় প্রশ্নটিতে যাই, যে শাকসবজি উৎপাদনে মৌসুমী জলবায়ুর প্রভাব, অর্থাৎ শাকসবজির ক্ষেত্রে কিন্তু মৌসুমী জলবায়ুর প্রভাব অপরিসীম। বীজের অঙ্কুরোদ্গম থেকে একদম বৃদ্ধি পর্যন্ত সকল সময় কিন্তু মৌসুমী জলবায়ুর প্রভাব রয়েছে, সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে মিস্টার মিল্টনের পরবর্তী বছর কাঙ্ক্ষিত ফলন পাওয়ার কারণ, অর্থাৎ মিস্টার মিল্টন যে মৌসুমী জলবায়ু এবং রবি মৌসুম অনুযায়ী যে ফসল চাষাবাদ করেছে সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ মৌসুম অনুযায়ী ফসল নির্ধারণ এবং সেটি চাষাবাদের পদ্ধতি করেই কিন্তু সে কাঙ্ক্ষিত ফলন পেয়েছে, সেই অংশটুকু এখানে ব্যাখ্যা করা হয়েছে। এভাবে লিখলে কিন্তু তোমরা এই প্রশ্নে পূর্ণ মার্ক পাবে। এরপরে ফসল নির্বাচনে তার কৃষিবিদ শিক্ষকের উক্তিটি বিশ্লেষণ করো। উদ্দীপকের ফসল নির্বাচন কৃষিবিদ শিক্ষকের পরামর্শটি হলো, ফসল নির্বাচনে আবহাওয়া জলবায়ু বিবেচনা করা, অর্থাৎ আবহাওয়া জলবায়ু এবং এই অনুযায়ী কখন কি তাপমাত্রা থাকে, বৃষ্টিপাত বায়ুর আদর থাকে, সেই অনুযায়ী ফসল নির্বাচন করা। আমরা জানি এই অনুযায়ী দুইটি ফসল রয়েছে, খরিফ এবং রবি। এই দুই মৌসুম অনুযায়ী কিন্তু ফসল চাষাবাদ করে সে সফল হয়েছিল, সেটি এখানে। এরপরে যদি আমরা আরেকটি 2018 সালের প্রশ্ন দেখি, যেখানে একটি চিত্র দেওয়া ছিল, অর্থাৎ তোমরা ছবিটি এখানে কিন্তু সাদা কালো ছবি পাবো, অর্থাৎ বন্যার ছবি। সেখানে প্রশ্ন এসেছিল জলবায়ু কি, গাছের পুষ্পায়নে আলোর প্রভাব ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রটি প্রাকৃতিক কোন অবস্থা নির্দেশ করে ব্যাখ্যা করো। উদ্দীপকের অবস্থাটি মোকাবেলায় করণীয় দিকসমূহ বিশ্লেষণ করো। এখানে যে প্রশ্ন এসেছে, দেখো, আবহাওয়া জলবায়ুর সংজ্ঞা, কোন স্থানে 20 থেকে 30 বছর গড় আবহাওয়ার গড়কে ওই স্থানের জলবায়ু বলা হয়। দ্বিতীয় যে প্রশ্ন, যে গাছের পুষ্পায়নে আলোর প্রভাব, অর্থাৎ এটি হচ্ছে ফটোপিরিয়ডিজম, অর্থাৎ আলোক সংবেদনশীলতার যে প্রভাব সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো উদ্ভিদের অধিকাংশ বিকাশ প্রক্রিয়া দিবস আলোর দ্বারা প্রভাবিত হয়। বিভিন্ন ফসল পুষ্পায়নের জন্য ফল আলোর চাহিদা বিভিন্ন রকম। ছোট দিবসে পালং শাকে শুধু অঙ্গজ বৃদ্ধি ঘটে, কিন্তু ফুল দেখা যায় না। অন্যদিকে গ্রীষ্মের বড় দিবসে পালং শাক অঙ্গজ বৃদ্ধির আগে ফুল দেখা যায়। দৈনিক আলোর ঘন্টার হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পুষ্পায়নের সময়কাল নিয়ন্ত্রণ করে যে কোনো মৌসুম ফল চাষ করা যায়। অর্থাৎ আমরা গ্রীষ্মকালীন যে ফসল রয়েছে সেটা যদি শীতকালে পেতে চাই, আবার শীতকালীন ফসল যদি গ্রীষ্মকালে পেতে চাই, তাহলে কিন্তু এই আলোর প্রভাব আমাদের বিবেচনা নিতে হয় এবং আলো নির্ধারণ করে আমরা ফসল উৎপাদন করতে পারি। উদ্দীপকের চিত্রটি প্রাকৃতিক কোন অবস্থা নির্দেশ করে ব্যাখ্যা করা। উদ্দীপকের চিত্রটি প্রাকৃতিক দুর্যোগ বন্যাকে নির্দেশ করে, তো সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে বন্যা কি ধরনের অবস্থা হয় সেটি এখানে বর্ণনা করা হয়েছে। এটিও খুবই সহজ প্রশ্ন, তোমরা চাইলে বর্ণনামূলক ভাবে লিখতে পারো অথবা একটি স্ক্রিনশট রাখতে পারো, সেখান থেকে তোমরা লিখতে পারবে। উদ্দীপকের অবস্থাটি মোকাবেলা করণীয় দিক সমূহ, অর্থাৎ বন্যা মোকাবেলা কি করা যেতে পারে, সেখানে এখানে 8টি পয়েন্ট দেওয়া হয়েছে। যেহেতু 4 মার্কের প্রশ্ন, এখানে 8টি পয়েন্টে তোমরা লিখবে। যেমন নদীর দুই তীরে বেড়িবাঁধ দিয়ে নদীর পানি উপচে পড়া বন্ধ করা,
দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি করা, রাস্তাঘাট নির্মাণের পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা রাখা, বন্যা প্রবণ অঞ্চলের সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করা। এই যে 8টি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো তোমরা এখান থেকে লিখে নিতে পারো। এরপরে যদি আমরা আরেকটি উদ্দীপক দেখি 2017 সালে, যেমন কৃষি শিক্ষা ক্লাসে ম্যাডাম বৃষ্টিপাত, কুয়াশা, তাপমাত্রা, তুষারপাত ইত্যাদি নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে ম্যাডাম বললেন এই সমস্ত বিষয় উদ্ভিদ ও প্রাণীর উপর ব্যাপক ভূমিকা রাখে। দেখো, খুবই ছোট উদ্দীপক, কিন্তু নির্দেশনা করা হয়েছে, কিন্তু এখানে আবহাওয়া, জলবায়ু, কৃষি মৌসুম সবকিছু কিন্তু এখানে বলা হয়েছে। তো এর প্রশ্ন এসেছিল কৃষি ঋতু কি, ভুট্টা দিবা নিরপেক্ষ ফসল কেন, সুসাইরা ম্যাডামের আলোচনা দ্বারা কি নির্দেশ করে ব্যাখ্যা করো, উদ্দীপকের আলোচ্য বিষয়গুলো কৃষির উপর কি ভূমিকা রাখে বিশ্লেষণ করো। সেক্ষেত্রে আমরা যদি শুরুতে কৃষি ঋতুর সংজ্ঞা দেখি, যেমন আবহাওয়া ও জলবায়ুর প্রভাব এবং ফসল জন্মানোর সময় কথা বিবেচনা করে বছরকে শস্য উৎপাদনের যে বিভিন্ন মৌসুমে ভাগ করা হয়, সেই মৌসুমগুলোকে কৃষি মৌসুম বা কৃষি ঋতু বলা হয়। এরপরে বলা হয়েছে ভুট্টা দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ ফসল কেন, যে উদ্ভিদের ফুল ধরনের উপর দিন রাতের দৈর্ঘ্যের কোনো প্রভাব নেই, তাদেরকে দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ উদ্ভিদ বলা হয়। ভুট্টা একটি দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ ফসল, কারণ এর দিনের দৈর্ঘ্যের সাথে ফুল ধরনের কোনো সম্পর্ক নেই। যে কোনো দৈর্ঘ্যের দিনেই ভুট্টা ফুল উৎপাদন হয়, অর্থাৎ ভুট্টা দিনের আলো সময়ের উপর নির্ভর করে। এরপরে উচ্চারণ ম্যাডামের আলোচনা দ্বারা কি নির্দেশ করে ব্যাখ্যা করো। উচ্চারণ ম্যাডামের আলোচিত বৃষ্টিপাত, কুয়াশা, তাপমাত্রা, তুষার ইত্যাদি দ্বারা কৃষি জলবায়ু নির্দেশ করা হয়েছে, কারণ এগুলো কৃষি জলবায়ুর উপাদান, নিচে এর ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ এই যে প্রশ্নটি, এটি কিন্তু বর্ণমূলক প্রশ্ন, কৃষি জলবায়ুর যে কি ধরনের উপাদান, কোনটি কি কাজে লাগে সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে আলোচ্য বিষয়গুলো কিভাবে কৃষিতে ভূমিকা রাখে, অর্থাৎ এই যে উপাদানগুলো ছিল সেটি কিভাবে কৃষিতে ভূমিকা রাখে সেই বর্ণনাটি কিন্তু এই উচ্চতর দক্ষতা আমাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। কখন উৎপাদন ভালো হবে, কখন পোকা মাকড় দমন সহজ হবে, ফল ফসল কখন ভালো হবে, সেটি কিন্তু এই তাপমাত্রার উপরে বা কৃষি জলবায়ুর উপাদানগুলোর উপর নির্ভরশীল। সেইগুলো গুলোই কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা চাইলে এটি ভিডিও পজ করে পড়ে নিতে পারো, অথবা পরবর্তীতে পড়ার জন্য একটি স্ক্রিনশট নিতে পারো। আমরা কৃষি জলবায়ুর অধ্যায়টি শেষ করলাম। এটি খুবই ছোট অধ্যায়, কিন্তু এখান থেকে 10 মার্কের একটি প্রশ্ন যেহেতু আমরা পেয়ে থাকি, তো অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা লাকি, কারণ এই আগের পূর্ববর্তী ব্যাচগুলোতে কিন্তু এই চতুর্থ অধ্যায় ছিল না। তো এবার আছে, আমরা আশা করছি যে একটি 10 মার্কের পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে তোমরা পাবে। তো সেভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো, এবং আমি যে উত্তরগুলো দেখিয়েছি, অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের ধরন অনুযায়ী তোমরা যদি উত্তর করো তাহলে কিন্তু এখান থেকে পূর্ণ মার্ক পাবে। তো পরবর্তী ক্লাসে আমাদের আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।